একটি সভ্যকথায় আপনাদের স্বাগতম। আমার নিঃশব্দের ঘোর পর্ব 46। বাইরে কালো মেঘে ঢাকা আকাশ আর ঝমঝম বৃষ্টির নিরবচ্ছিন্ন শব্দ যেন এক অদ্ভুত সুর তুলেছে চারপাশে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি কাচে ঘেরা পেন্টহাউসের বিশাল জানালায় এসে পড়ে, এক নিমেষে আলোকিত করে দেয় পুরো ঘরটাকে। আবার পরক্ষণেই সব ডুবে যায় আধো অন্ধকারে। এই দৃশ্যটা স্বাভাবিকভাবেই সুন্দর লাগে, কিন্তু আজ যেন একটু বেশি গভীর, একটু বেশি তীব্র হয়ে উঠেছে। ঠিক এই ঘরের ভেতরের পরিবেশটার মতোই। রিদিয়া বিছানার উপর বসে আছে, হাতে একটা বই, কিন্তু তার চোখ বইয়ের অক্ষরে আটকে নেই একটুও। বইয়ের আড়াল থেকে সে চুপচাপ লক্ষ্য করছে কায়ানকে, তার প্রতিটা নড়াচড়া, প্রতিটা অঙ্গভঙ্গি। কায়ান কাবার্ড রুমে ঢুকে খুব স্বাভাবিক ভঙ্গিতেই ক্যাজুয়াল ট্রাউজার বদলে নিল কালো রঙের ফর্মাল ট্রাউজার। তারপর একটা ঝকঝকে সাদা শার্ট হাতে নিয়ে সেটি পরতে পরতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার চলাফেরায় এক অদ্ভুত তাড়াহুড়ো, যেন সময়ের সাথে লড়ছে সে। শার্টের বোতামগুলো দ্রুত লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। এই দৃশ্য রিদিয়ার চোখ এড়াল না। তার ভ্রূণ ধীরে ধীরে কুঁচকে গেল। মনে একটা খটকা, একটা অজানা অস্বস্তি ভর করল। এরপর মনে মনে বিড়বিড় করে উঠল, মিস্টার আর্সলান কি এমন কল দিল যার জন্য এই বৃষ্টির মধ্যেও বেরোতে হবে? আর এত ফর্মা কিসের জন্য? ঘরের ভেতর ক্লোন উদের গাঢ় ভারী গন্ধ ছড়িয়ে আছে, যেটা সাধারণত কায়ান তখনই ব্যবহার করে যখন কোথাও গুরুত্বপূর্ণ যেতে হয়। এই ছোট্ট বিষয়টাও রিদিয়ার নজর এড়াল না। কায়ান শার্টটা ট্রাউজারের ভেতরে গুছতে গুছতে আয়নার মধ্যেই রিদিয়ার প্রতিফলন দেখছে। তার রাগ, তার অস্থিরতা, তার চোখের সেই অদ্ভুত জ্বলন্ত দৃষ্টি, আর সেই দৃষ্টির মাঝেই তার গলায় ছড়িয়ে থাকা কায়ানের উন্মাদনার স্পষ্ট ছাপগুলো। সেই দৃশ্য দেখে কায়ানের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক মৃদু, আত্মতৃপ্ত হাসি। নিজের মনে বিড়বিড় করে বলল, হাউ কিউট! কিন্তু রিদিয়ার তো শরীর জ্বলে উঠল, আর সহ্য করতে পারল না। হাত থেকে বইটা নামিয়ে কায়ানের পাশে গিয়ে কোমরে দুই হাত গুঁজে দাঁতে দাঁত পিষে বলে উঠল, মিস্টার আর্সলান, এত ফর্মা দিয়ে কোথায় যাচ্ছেন? কায়ান নিজের শার্টের কলার ঠিক করতে করতে কাবার্ড রুমের দিকে গিয়ে রিস্ট ওয়াচের সেকশন থেকে একটা ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে জবাব দিল, মিসেস আর্সলান, সরি টু সে ইটস মাই ডেইলি লুক। এরপর মুখে এক নির্লজ্জ হাসি টেনে পা বাড়িয়ে রিদিয়ার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, ইটস টু মাচ চার্মিং, রাইট? রিদিয়া হতভম্ব হয়ে গেল। সে জিজ্ঞেস করছে এক কথা, আর এই লোকটা জবাব দিচ্ছে অন্য কিছুর। রিদিয়া মুহূর্তেই দুই হাত দিয়ে কায়ানের কলার ধরে চোখ মুখ কুঁচকে বলে উঠল, কোথায় যাচ্ছেন? কায়ান কলার থেকে রিদিয়ার হাত দুটো ছাড়িয়ে ঠান্ডা কণ্ঠেই বলে উঠল, রোজ তো যাওয়ার সময় নিজেই বলে যান, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আজ বলতে কি সমস্যা? আর বাই দ্য ওয়ে, আমি তোমাকে কেন বলবো কোথায় যাচ্ছি? আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। কায়ানের জবাবে রিদিয়ার নাক ফুলে গেল, রাগে চোখ দুটো জ্বলছে। কায়ান একরকম রিদিয়াকে উপেক্ষা করে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই পেছন থেকে রিদিয়া ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, রোজ তো যাওয়ার সময় নিজেই বলে যান, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আজ বলতে কি সমস্যা? আর বাই দ্য ওয়ে, বলার প্রয়োজন মনে করেন না, তাই না? আপনার প্রয়োজনের গুষ্টি কেলাই, বলে যান কোথায় যাচ্ছেন। কায়ান মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। এরপর সেই হাসিটা সরিয়ে গলা খাকরি দিয়ে দুই পকেটে হাত দিয়ে পেছনে ঘুরে তাকিয়ে ঠান্ডা স্বরেই বলে উঠল, চাইলে 14 গোষ্ঠীর সঙ্গে কিলাও, তবুও বলবো না। কায়ানের এরকম এড়িয়ে যাওয়া ও উত্তর না দেওয়ায় রিদিয়ার রাগ যেন চড় চড় করে বেড়ে যেতে লাগলো। সে আর কোনো কথা বাড়ালো না। নাক মুখ ফুলিয়ে নিজের ক্লোথস রুমের দিকে গিয়ে একটা লাল রঙের চুড়িদার বের করে নিল, যা দেখে কায়ানের ভ্রু কুঁচকে গেল। কায়ানের সামনে রাগে রাগে রিদিয়া দরজা বন্ধ করল ক্লোথস রুমের। কায়ান একটু অবাক হলো, তার লেট হয়ে যাচ্ছে এমনিতেও, তার উপরে এই মেয়ের কাণ্ড বুঝে উঠতে পারছে না ঠিক কী করছে। 5-6 মিনিট দাঁড়িয়ে থাকার পর রিদিয়া লাল রঙের ঘের আলা চুড়িদার পরে বেরিয়ে এলো, চোখ মুখের রাগ স্পষ্ট। রিদিয়াও ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের চুল ঠিক করতে যাবে, তখন আবারও নজরে পড়ল তার উন্মুক্ত গলা। শাওয়ারের সময়ও সে লক্ষ্য করেছিল কায়ান তার গলার অবস্থা কী করেছে। এখন যেন আরও গাঢ় রং ধারণ করেছে। সে গলায় হাত দিয়ে এক রুদ্র দৃষ্টি ছুড়ে দিল কায়ানের দিকে। এরপর ড্রেসিং টেবিল থেকে কনসিলার উঠিয়ে গলার দাগগুলো ব্রাশের সাহায্যে লোকানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে কায়ান রিদিয়ার দিকে পা বাড়িয়ে হাত ধরে বসল আর গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি করছিস? এগুলো হাইড করছিস কেন? রিদিয়া কোনো জবাব দিল না। সে শুধু নাক ফুলিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল।
এরপর লিপস্টিক উঠিয়ে কোমল পতালা অধর জোড়ায় লিপস্টিক লাগাতে যাবে, তখন আবারও কায়ান নিজের হাত দিয়ে আটকে বলে উঠল, কিছু জিজ্ঞেস করছি তো। কিন্তু রিদিয়া তো রিদিয়া আবারও এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ভারী কণ্ঠে খোঁচা মেরেই বলে উঠল, বাইরে যাব তো, এগুলো কি সবাইকে দেখাতে দেখাতে যাব? দেখলে তো সবাই ভাববে মিস্টার আরসলানের উন্মাদনা ভালোবাসা মিসেস আরসলানের গলায় দেখা যাচ্ছে। কিন্তু তাদের কি করে বোঝাবো যে এই দাগগুলো আমার হাজবেন্ডের ক্ষণিক মুডের ছিল? এই কথা বলেই রিদিয়া এক মুহূর্ত থেমে বলে উঠল, বাই দ্য ওয়ে, সঙের মতো আমার সামনে দাঁড়িয়ে না থেকে কোথায় যাচ্ছিলেন সেখানে যান। কিন্তু কায়ানের মাথায় যেন এই মুহূর্তে রিদিয়ার একটা কথাই ঘুরছে, বাইরে যাব। তড়িৎ গতিতে রাগ মাথায় উঠল। সে দাঁতে দাঁত পিষে বলে উঠল, বাইরে যাবি মানে? কোথায় যাবি? রিদিয়ার সোজা সাপটা উত্তর, বলার প্রয়োজন মনে করি না। কায়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথাটা এদিক ওদিক থেকে বিরক্তির কণ্ঠে বলে উঠল, সাহস থাকলে বেরিয়ে দেখা। এই বলে ওখান থেকে কায়ান চলে যেতে যাবে, তখন পেছন থেকে রিদিয়া কায়ানের শার্ট টেনে রাগান্বিত স্বরে বলে উঠল, সাহসের মাইরে বাপ, ব্যাটা তুই ফর্মা দিয়ে বেরিয়ে দেখ তোর কি করি। কায়ান পেছন থেকেই রিদিয়ার শার্ট থেকে রিদিয়ার হাত সরিয়ে পেছন ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, হোয়াট উড ইউ ডু ইফ আই ওয়াকড অ্যাওয়ে? কি করবে তুমি আমি যদি যাই? কায়ান এত তেড়ামি করছে কেন? কোথায় এমন যাচ্ছে যে বলতে চাইছে না? সে চায় না কায়ানের উপর অধিকার খাটাতে, কিন্তু তার আর সহ্য হচ্ছে না। সে আসতে চায়নি এই সম্পর্কে, তাকে জোর করে আনা হয়েছে। পূর্বে কায়ানের জীবন যেমন ছিল ছিল, কিন্তু এই মুহূর্তে এই মানুষটাই তার স্বামী। কায়ান না চাইলেও এই মানুষটাই তার স্বামী, এটাই সত্য। আর এই সত্যের উপর ভিত্তি করেই তার অধিকার আছে। এসব ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে রিদিয়া দাঁতে দাঁত পিষে বলে উঠল, আই উইল গিভ ইউ টু মাচ পেন মিস্টার আরসলান। অর্থাৎ আমি আপনাকে প্রচুর পেন দেব মিস্টার আরসলান। একটু থেমে আবার বলে উঠল, আপনার হাত পা বেঁধে ছুঁড়ে ফেলে দেব আপনাকে। কথাটা শোনা মাত্রই কায়ানের মুখে এক নির্লজ্জ হাসি ফুটল। মুহূর্তেই রিদিয়ার হাত ধরে নিজের বুকের মধ্যে টেনে নিল, কিন্তু রিদিয়া সরে যেতে চাইল রাগ দেখিয়ে। এরপর কায়ান এক অদ্ভুত দৃষ্টিতে রিদিয়ার দিকে তাকালো। রিদিয়ার হলদে ফর্সা শরীরে লাল গোলগলা চুড়িদারটা যেন কায়ানের চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। কিন্তু রিদিয়ার ভ্রু কুঁচকে গেল। কায়ান এরপর নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে রিদিয়ার গলার কনসিলার মুছতে শুরু করল। তবে এর কারণে না চাইতেম রিদিয়ার চোখ বন্ধ হয়ে গেল। কায়ান সেই নির্লজ্জ হাসি নিয়ে বিদ্রুপ মাখা কণ্ঠে বলে উঠল, ইউ নো রাইট, আই হেট ইউ সো মাচ, বাট মাই মিসেস আরসলান ইজ ব্রেথ টেকিংলি বিউটিফুল। একটু থেমে পুরো কনসিলারটা মোছার পর রিদিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, সো ইফ আই স্টে আই উইল অলসো টাই ইয়োর হ্যান্ড, বাট আই গিভ ইউ মোর পেন উইথ মোর প্লেজার মিসেস আরসলান, অ্যান্ড আই কান্ট হোল্ড ব্যাক এনিমোর। আর আমি যদি থেকে যাই তবে তোমার হাত বেঁধে তোমাকে তার থেকে বেশি পেন দেব, কিন্তু সঙ্গে প্লেজারও দেব। আমি আর নিজেকে আটকাতে পারবো না। এরপরে এক ঝটকায় কোলে তুলে নিল। রিদিয়ার ড্যাব ড্যাব করে তাকিয়ে পড়ল। এরপর পা বাড়িয়ে বিছানার দিকে গেলে রিদিয়ার যেন গলায় শ্বাস আটকে গেল। রিদিয়াকে বিছানায় বসিয়ে দিল। এরপর রিদিয়ার দিকে ঝুঁকে এক বিদ্রুপ মাখা কণ্ঠে বলে উঠল, সো এখন কি থেকে যাব? বাইরে ওয়েদারও খুব রোম্যান্টিক কিন্তু বিবি। রিদিয়া ভালো করেই জানে কায়ান আবার তার সঙ্গে মজা নিচ্ছে, তাই বিছানা থেকে একটা বালিশ ছুঁড়ে রাগে বিরক্তিতে বলে উঠল, যান এখান থেকে। এই বলে শুয়ে পড়ল মুখ ঘুরিয়ে, যা দেখে মাথা নিচু করে কায়ান মৃদু হেসে বিড়বিড় করে বলে উঠল, হাউ কিউট। এরপর ওখান থেকে ঘুরে পা বাড়িয়ে দিল যাওয়ার জন্য। যাওয়ার আগে কাবার্ড থেকে নিজের রিভলভারটা বার করে নিল। জামাটা পর্যন্ত ঠিক করল না, আর যাওয়ার সময় উচ্চস্বরে বলে উঠল, রিয়েলি ওয়েদার ইজ টু রোম্যান্টিক, তাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন ম্যাম। আপনার মিস্টার আরসলান ডেটিংয়ে যাচ্ছে না, একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে। এই বলার পর কায়ানের মুখের অববয় বদলে গেল গম্ভীরভাবে। পেন্টহাউস থেকে বেরোতেই ক্রিস্টিয়ান দাঁড়িয়েছিল। ক্রিস্টিয়ানও পেছন পেছন যেতে লাগল। আর এদিকে রুমে থাকা রিদিয়া কায়ানের শেষ কথাটায় যেন মুখে হাসি ফুটে উঠল। বিকেলের শেষ আলোটুকু নিঃশব্দে মুছে গিয়ে ধরণীর বুকে নেমে এসেছে এক অদ্ভুত গাঢ় সন্ধ্যা। তবে সময় না দেখলে বোঝার উপায় নেই এটা সন্ধ্যা নাকি গভীর রাতের শুরু। আকাশ জুড়ে কালো মেঘের স্তূপ, তার সাথে একটানা বৃষ্টির তাণ্ডব, যেন প্রকৃতি নিজের ভেতরের সব জমে থাকা ক্ষোভ, ব্যথা আর অশান্তি ঢেলে নিচ্ছে এই শহরের বুকে। পানির ফোঁটাগুলো নিরবিচ্ছিন্ন ছন্দে কাঁচের জানালায় আঘাত করছে, যেন প্রতিটা ফোঁটা একটা না বলা গল্প বহন করে নিয়ে আসছে। কিন্তু আজ শুধু বাইরেই ঝড় নয়, এই প্রাইভেট হাসপাতালের ঘরটাতেও যেন এক অদৃশ্য ঝড় বয়ে গেছে। ঘরের আলো ম্লান, পরিবেশে এক ধরনের নীরব ক্লান্তি, যেন কিছুক্ষণ আগেও এখানে আবেগের বিস্ফোরণ ঘটেছিল আর এখন তার রেশ ছড়িয়ে আছে চারিদিকে।
বেডের পাশে পড়ে আছে জারিয়ার সবুজ রঙের শাড়ি, অগোছালো এলোমেলোভাবে। তার সাথে লাল রঙের চুড়িগুলো যেন তাড়াহুড়ো করে খোলা হয়েছে, অথবা কোনো আবেগের ঝড়ে নিজে থেকেই খুলে পড়েছে। এই ছড়িয়ে থাকা জিনিসগুলোই যেন নীরবে সাক্ষী দিচ্ছে তাদের মিলনের, যা শব্দে বলা যায় না। ওয়াশরুমের দরজা ধীরে খুলে বেরিয়ে এলো নিকোলাই। গায়ে শুধু একটা টাওয়াল, তার বুকের উপর এখনও জড়ানো ব্যান্ডেজ, কিন্তু গলার কাছে লালচে দাগগুলো, সেগুলো অন্য এক গল্প বলে দিচ্ছে। তার চুল থেকে এখনও পানি পড়ছে, চোখ মুখে জলের ফোঁটা, কিন্তু তার দৃষ্টিতে ক্লান্তি নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি, একটা অধিকারী সন্তুষ্টি। ধীরে ধীরে সে বেডের কাছে এগিয়ে এলো। তার চোখ গিয়ে থামল জারিয়ার মুখে। শান্ত নিস্তব্ধ চোখ দুটো বন্ধ করে আছে, কিন্তু সেই বন্ধ চোখের কোণায় শুকিয়ে থাকা অশ্রুবিন্দু প্রমাণ দিচ্ছে এই শান্তির পেছনে কতটা আবেগ, কতটা ঝড় লুকিয়েছিল। কিছু চুল এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে, যা তাকে আরও বেশি কোমল, আরও বেশি অসহায় করে তুলেছে। আর তার গলায় নিকোলাইয়ের ভালোবাসার সেই তপ্ত স্পষ্ট চিহ্নগুলো যেন এখনও জ্বলজ্বল করছে। নিকোলাই এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে এক অদ্ভুত মিশ্রণ, ভালোবাসার একরাশ গোপন তীব্রতা। তারপর ধীরে ধীরে সে হাঁটু গেড়ে বসে পড়ল জারিয়ার সামনে। তার আঙুল খুব সাবধানে এগিয়ে জারিয়ার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল আলতো করে, যেন একটু জোরে ছুলেই ভেঙে যাবে এই শান্ত দৃশ্যটা। তার ঠোঁটে ফুটে উঠল এক গভীর তৃপ্ত হাসি, আর খুব নরম স্বরে বলে উঠল, আমার সম্রাজ্ঞী, পুরোপুরি আমার। এরপর কপালে একটা চুম্বন এঁকে বলে উঠল, আই লাভ ইউ ওয়াইফি। এই বলে উঠে দাঁড়িয়ে জারিয়ার গায়ে আবারও চাদরটা টেনে দিল। এরপর সোফার সামনে টি টেবিলে রাখা জারিয়ার ফোনটা উঠিয়ে একটা নাম্বারে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই কৌতূহল ভরা কণ্ঠে পুরুষটি বলে উঠল, হ্যালো, কে? আমার এই নাম্বার আপনাকে কে দিল? নিকোলাই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর স্বরে বলে উঠল, আইদিন, আমি নিকো। ওপাশ থেকে আইদিনের বারবার শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। তারপর আইদিন উদ্বেগ ভরা কণ্ঠে বলে উঠল, আমাকে তুই আর কায় একদিন হার্ট অ্যাটাক দিবি। আর এটা কার নাম্বার? নিকোলাই গম্ভীর স্বরে জবাব দিল, আমার বউয়ের নাম্বার। আইদিন বিরক্ত হয়ে বলে উঠল, সিস্টার ইন লর নাম্বার দিয়ে কল করলি? যদি সিস্টার ইন লর ফোনেও যদি মিরর অ্যাক্সেস থাকে? নিকোলাই গম্ভীর স্বরে আইদিনকে বলে উঠল, না, নেই, আমি এ কদিনে চেক করেছি, তুই এসব নিয়ে ভাবিস না, হিডেন ফোন এখানে নেই, সো ওর ফোন ইউজ করলাম। নিকোলাইয়ের কথা শেষ হতেই আইদিন বলে উঠল, বি কেয়ারফুল, এটাই কন্ট্যাক্ট করলি? নিকোলাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, কায়েকে বলে আমাকে হসপিটাল থেকে রিলিজ করা, ওর পাশে না থাকলে যে কোনো সময় কিছু করে ফেলবে। এরপর আরও কয়েক মুহূর্ত কথা চলল, তারপর কলটা কেটে গেল। কায়ান রিদিয়াকে তো নিয়ে চলে এসেছিল, কিন্তু জিনিয়া ভার্সিটিতে রয়ে গেছিল, যার কারণে ড্রাইভারকে কায়ান স্পেশালি বলে দিয়েছিল যেন ভার্সিটি থেকে জিনিয়াকে নিয়ে আসে। এই উচ্চ বিল্ডিংয়ে পৌঁছানোর পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে জিনিয়া গেছিল মাহিয়ার ঘরে, কিন্তু আজ মাহিয়ার ঘরে ভেতর থেকে লক করা। জিনিয়ার মনটা যেন কেমন আনছন করছে সকাল থেকে, কারণ গত বিকেল থেকে এমিরকে দেখেনি। এখানে এসে কেমন যেন একা একা লাগে। কিন্তু এখানে আসার পর তার মনের একটা ইচ্ছা পূর্ণ হয়েছে, সবসময় ব্র্যান্ডেড জামাকাপড় পরতে পারে। জিনিয়া মনে মনে ভাবল রিদিয়ার কাছে যাওয়া যাক। পা বাড়ালো লিফটের দিকে পেন্ট হাউসে যাওয়ার জন্য। এখানে আসার পর পেন্ট হাউসে কখনো আসা হয়নি। বৃষ্টি একটু কম হলে নানাইকে দেখতে যাবে। এরপর কায়ানদের পেন্ট হাউসে আসতেই চোখে পড়ল পার্সোনাল স্টাফরা যে যার কাজ করছে। এমির, আইদিন, নিকোলাইদের জন্য আলাদা স্টাফ, তবে পেন্ট হাউসের জন্য আলাদা। জিনিয়াদের সবার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। পেন্ট হাউস দেখে জিনিয়ার চোখে যেন ধাঁধা লেগে গেল। অবশ্য তাদের যে রুমগুলোতে থাকতে দিয়েছে সেগুলো কিছু কম না। বাকি ছেলেগুলোর রুম দেখা নেই, কিন্তু এই রুম যেন মনে হচ্ছে জান্নাত। রিদিয়া কারো উপস্থিতি টের পেতেই তাকিয়ে দেখল জিনিয়া। জিনিয়াকে দেখা মাত্রই রিদিয়া হেসে বলে উঠল, ছুট্টুন্নি, দেখ না এই নোভেলটা কি জোস। জিনিয়া ঠোঁট বাঁকিয়ে রিদিয়ার দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠল, রাখ তোর নোভেল, তুই আর আপুর এই নোভেলের মধ্যে ডুবে থাকতে দেখলে মাথা গরম হয়ে যায়। রিদিয়া হতবম্ব হয়ে গেল জিনিয়ার এরকম বিরক্তিকর মুখের ভাব বুঝে। এরপর কৌতূহল নিয়ে বলে উঠল, তোর আবার কি হলো? এরপর জিনিয়া সোফায় বসতে গিয়ে রিদিয়ার দিকে তাকিয়ে জবাব দিতে যাবে, তখন হুট করে জিনিয়ার চোখ চলে গেল রিদিয়ার গলার দিকে, যা দেখে জিনিয়ার চোখ বড় বড় হয়ে গেল। রিদিয়া মুহূর্তেই ওড়নাটা দিয়ে গলা জড়িয়ে নিল। রিদিয়ার গলায় দাগগুলো দেখে জিনিয়াও লজ্জায় পড়ে গেল। তারপর কথা ঘোরাতেই আমতা আমতা করে জিনিয়া লাউঞ্জের দিকে তাকিয়ে বলে উঠল, চল লাউঞ্জে যাই, যাবি? রিদিয়াও পরিস্থিতি ঘোরাতে বলে উঠল, আচ্ছা চল। আধখোলা লাউঞ্জের কৃত্রিম আলোগুলো এখনো জ্বালানো হয়নি। দুজনে এসে লাউঞ্জের পাশে দাঁড়াতেই বৃষ্টির ছিটেফোঁটা এসে লাগছে তাদের চোখে মুখে।
জিনিয়া হাত মেলে বৃষ্টির ছিটে ফোটার অনুভূতি নিতে নিতে বলে উঠল, কি সুন্দর লাউঞ্জটা। এরপর সামনের দিকে তাকাতেই চোখে পড়ল রুফটপের সুইমিং পুলটা। সুইমিং পুলের পানিতে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। জিনিয়া চোখ বন্ধ করে নিল, কিন্তু রিদিয়ার দৃষ্টি পড়ল আবারও সেই ডেইজি ফুলগুলোর দিকে। বৃষ্টির পানি পড়ে ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে উঠেছে। লবি থেকে লাউঞ্জটা দৃশ্যমান। ঠিক সেই মুহূর্তে তাদের পাশে হাজির হলো কালো রঙের চারকোল বিউটি মাস্ক জড়ানো এমির, কিন্তু দুজনের কেউই খেয়াল করল না। রিদিয়া মাথা ঘোরাতে গিয়ে দেখল এমির তাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। এরকম অববয় দেখে রিদিয়ার ফ্রু কুঁচকে গেল, কিন্তু ওটা যে এমির বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না। রিদিয়া মুচকি হাসি দিয়ে হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে থামস আপ দেখিয়ে ইশারায় বলে দিল, ওকে জিজু। এমির দুই পকেটে হাত দিয়ে জিনিয়ার পাশে এসে দাঁড়ালো। জিনিয়ার চোখ এখনো বন্ধ। এমির একটু ঝুঁকে পাশ থেকেই জিনিয়ার সামনে মুখটা নিয়ে এক পাটি সাদা দাঁত বের করে স্বর বদলে বলে উঠল, বৃষ্টিরও কি বিরিয়ানি লাগ বাবা। কাশ আমি বৃষ্টি হতাম, তবে তোমায় টাচ করতে পারতাম। জিনিয়া হতবম্ব হয়ে গেল। হঠাৎ করে এরকম অজানা স্বর শুনে অবাক হয়ে গেল। চোখ না খুলেই দাঁতে দাঁত পিষে চোখ মুখ কুচকে বলে উঠল, কোন হারামির বাচ্চারে, বিবাহিত মেয়েদের স্পর্শ করতে চাস? এই বলে চোখ খুলতেই চমকে উঠে জিনিয়া চিৎকার করে উঠল, ও বাবা গো, ভূত। এই বলে আউযুবি কালিমাতিল্লাহি তামাত্তি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহজুরুন বলতে বলতে জিনিয়া এক দৌড়ে টেরিসে চলে গেল। বৃষ্টির মধ্যে জিনিয়া পুরো ভিজে গেল। এমির হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো তার টিকটিকির বাচ্চার? এদের এই কাণ্ড দেখে রিদিয়া হাসতে হাসতে গুটিয়ে পড়ছে। জিনিয়া এখনো চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বিড়বিড় করে যাচ্ছে। রিদিয়া হাসতে হাসতে বলে উঠল, জিজু, তোমার বিউটি মাস্ক দেখে আমার আপুর চিক্কুর দিয়ে ভয় পেয়েছে। এমিরের মাথায় আসলো তখন সে মাস্ক লাগিয়ে রূপচর্চা করছিল, কিন্তু লবিতে যখন জিনিয়ার গায়ের ঘ্রাণ পেয়েছিল তখন চোখ খুলে দেখল সত্যিই জিনিয়া। তার কিছুক্ষণ পর দুজনকে এই লাউঞ্জে দেখে এগিয়ে এসেছে। সে তো একটু রোম্যান্টিক হতে চেয়েছিল, কিন্তু হলো তো উল্টো। রাগের তাড়নায় মাস্কটা টান দিয়ে খুলে টেরিসের দিকে এগিয়ে বলে উঠল, আমার জুলিয়েট বউ, আমি তোমার রোমিও। মুহূর্তেই এমিরের দুই পায়ের মাঝখানে পানির মধ্যে এক লাথি মেরে বলে উঠল, হারামির বাচ্চা, তোমার বোনকে ভাবি আগে বল। এমির মুহূর্তেই জিনিয়ার কান থেকে হাত ছাড়িয়ে নিজের হাত দিয়ে নিজেকে সামলে নিয়ে শব্দ করে চোখ মুখ কুচকে বলে, আমার বিগ ব্রো কি তোমায় ভাড়া করে রেখে গেছে? বেয়াদব, তোকে শুলিতে চড়াবো আমি। তুমি একটু রোম্যান্টিক হয়ে যাও বউ, আমি মাঝ রাস্তায় শুয়ে পড়তেও রাজি। বৃষ্টির মধ্যে আরও যে কতক্ষণ এদের মধ্যে এই দুষ্টু মিষ্টি ঝগড়া চলতে লাগলো ঠিক নেই। সৃষ্টিকর্তার তৈরি এই দুজন মানুষ হয়তো নিজেরাই জানে না তারা একে অপরের জন্য ঠিক কতটা অপরিহার্য, কতটা অভ্যাস হয়ে মিশে গেছে। ঢাকা শহরের লাগোয়া এক ফাঁকা কংক্রিটের রাস্তা। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল গাছ যেন অন্ধকারে পাহারা দিচ্ছে। গাছপালার ফাঁক গলে হালকা কুয়াশা আর টুপটাপ বৃষ্টির শব্দ সব মিলিয়ে জায়গাটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে আছে। সেই নির্জনতাকে চিরে এসে পরিত্যক্ত বাড়িটার পাশে এসে দাঁড়ালো একটা কালো রেঞ্জ রোভার। তার পেছনে আরও 3টে এসইউভি। গাড়ির ভেতরে বসেই চুরুটে ধোঁয়া ওড়াচ্ছিল কায়ান। তার চোখে সেই চেনা ঠান্ডা আগুন। চুরুটটা ধরানো অবস্থায় দরজা খোলার আগেই সে গায়ে জড়িয়ে নিল ওয়াটারপ্রুফ লেদার জ্যাকেট। এরপর ড্রাইভার দরজা খুলতেই নেমে এলো কায়ান। মুহূর্তেই তার মাথার উপর ধরা হলো কালো বড় ছাতা। ক্রিস্টিয়ান সহ বাকিরা সবাই রেনকোটে ঢাকা। একটু সামনেই দাঁড়িয়ে সেই পরিত্যক্ত অট্টালিকা, পুরনো ভাঙাচোরা, কিন্তু আজ সেটা যেন মনে হচ্ছে একটা ফাঁদ। গেটের সামনে কমপক্ষে 10-12 জন গার্ড, কারো হাতে বন্দুক, কারো চোখে সন্দেহ। কায়ান চুরুট ধরানো অবস্থায় এক পা এগিয়ে গেল। তার জুতোর শব্দ ভেজা কংক্রিটে স্পষ্ট শোনা গেল। একজন গার্ড হাত তুলে থামালো। এই কে? কথাটা শেষ হওয়ার আগেই কায়ানের পাশ থেকে এক লোক নিঃশব্দে এগিয়ে এসে তার গলা চেপে ধরে দেয়ালে ঠুকে ফেলল আর গম্ভীর গলায় বলে উঠল, মুভ। এই এক টুকরো শব্দেই চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। সামনের দিক থেকে আরও কয়েকজন অস্ত্র তুলে এগিয়ে এলো, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই কায়ানের রিভলভার যেন কোনো কথা না বলেই তার গুলির বর্ষণে তাদেরকে রক্তাক্ত অবস্থায় শুইয়ে দিল। এরপরেই কায়ান চুরুটটা নিচে ফেলে দিল। একটার পর একটা গুলির শব্দ বৃষ্টির শব্দকে ছাপিয়ে রাতের বুক চিরে ছড়িয়ে পড়ল।
কিন্তু ঠিক তখনই পরিস্থিতি হঠাৎ বদলে গেল। অট্টালিকার ছাদ থেকে শুরু হলো গুলির বৃষ্টি আর চিৎকার। উপর থেকে নিচে এক অপ্রস্তুত আক্রমণ। কায়ানের কয়েকজন গার্ড আহত হয়ে পড়ল। কেউ মাটিতে, কেউ আড়ালে সরে যাওয়ার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা আরও ভয়ঙ্কর রূপে পরিণত হলো। দুই দিক থেকেই শুরু হলো গুলিবর্ষণ। বৃষ্টির ফোঁটা আর গুলির শব্দ একসাথে মিশে এক বিশৃঙ্খল সিম্ফনি তৈরি করল। কায়ান দ্রুত পিলারের আড়ালে সরে এসে ক্রিস্টিয়ানকে টেনে নিল নিজের পাশে। তার বুক ওঠানামা করছে দ্রুত। হাঁপাতে হাঁপাতে নিচু গলায় বলল, ক্রেস্ট, ওই সাইড থেকে ভেতরে যাও, আমি হ্যান্ডেল করছি এদিকে। ক্রিস্টিয়ান হাঁপাতে হাঁপাতে অমতা অমতা করে বলে উঠল, স্যার, আমি। কায়ান কোনো উত্তর না দিয়ে নিচে গড়িয়ে পড়ে নিজের শরীর আড়াল করে উপরে তাক করেই আবার গুলি ছুড়ল। তারপর এক নিখুঁত গতিতে উঠে দাঁড়িয়ে চোখে সেই আগুন নিয়ে বলে উঠল, ওই মার্কো বাস্টার্ড এত টাইট সিকিউরিটি রেখেছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ভেতরেও টাইট সিকিউর হবে। দুজন ব্যাকআপ নিয়ে চলে যাও। ক্রিস্টিয়ান আবারও একটু থেমে দ্বিধায় গলা শুকিয়ে যেতে যেতে বলে উঠল, কিন্তু স্যার। ক্রিস্টিয়ান পুরো বাক্য শেষ করতে না পারলেই তার আগেই কায়ান আবারও গুলি চালিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠল, ক্রেস্ট, নিকো নেই। আই নিড ইউ রাইট নাও। এই মুহূর্তে নিজের আসল রূপে আসো ক্রিস্টিয়ান। কোনো দরকার নেই ইনোসেন্ট ফেস রাখার। জাস্ট রেস্কিউ হার রাইট নাও। এই কথাগুলো শুধু তার জন্য আদেশ নয়, এটা যেন একটা চাবি যা মুহূর্তের মধ্যে খুলে দিল ক্রিস্টিয়ানের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার দরজাটাকে। ক্রিস্টিয়ান মাথা নাড়ল। চোখের দৃষ্টি বদলে গেল। নরম শান্ত ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল এক মুহূর্তেই। তার জায়গায় দাঁড়িয়ে রইল এক ঠান্ডা, নির্দয়, প্রশিক্ষিত শিকারী। এরপর মাথা নাড়িয়ে সে সংক্ষিপ্ত স্বরে বলল, ওকে বস। ক্রিস্টিয়ান মুহূর্তেই দুই পায়ের গোড়ালি থেকে প্যান্ট সরিয়ে মুহূর্তেই বের করে নিল একটা ধারালো ছুরি আর রিভলভার। ওখান থেকে ক্রিস্টিয়ান দৌড়ে চলে গেল পাশে। এক লাফ দিয়ে আধা রেলিং টপকে প্রবেশ করল ভেতরে। ক্রিস্টিয়ানের মধ্যে যেন সেই নরম শান্ত চেহারা কায়ানের আদেশ পেতেই মুহূর্তেই বদলে গেল। এখান থেকে দুজনের দিকে ইশারা করতেই তারাও অন্য পাশ থেকে ভেতরে প্রবেশ করল। ক্রিস্টিয়ানের সামনে ছুটে আসলো ভেতর থেকে তিনজন, কিন্তু পরের মুহূর্তেই তাদের গলার মাঝ বরাবর থেকে রক্ত ছিটকে উঠল। আরেকজন রিভলভারের নিখুঁত ডেডশটে নিঃশব্দে লুটিয়ে পড়ল মেঝেতে। এরপরেই ক্রিস্টিয়ান ঠোঁট বাঁকিয়ে পেছনে তাকিয়ে এক অবজ্ঞা ভরা হাসি দিয়ে বলে উঠল, গ্লুপায়া গ্রুপ্পা। পেছন থেকে দুজন ব্যাকআপ ক্রিস্টিয়ানের পেছনে থেকে বন্ধ দরজার দিকে পা বাড়ালো। ক্রিস্টিয়ানও বন্ধ দরজার দিকে তাকিয়ে বলে উঠল, ইটস বায়োমেট্রিক লক, তোমরা ওপেন করতে পারবে না। বৃষ্টির শব্দ, দূরের গুলির আওয়াজ, সব মিলিয়ে সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ক্রিস্টিয়ান ঘামে ভেজা শরীরে নিজের বন্দুক কোমরে গুজে রাখল। তারপর কয়েক পা এগিয়ে নিজের হাতের ধারালো ছুরিটার বাঁট দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরল। বন্ধ দরজার সামনে দাঁড়াতেই পকেট থেকে ছোট্ট একটা ডিভাইস বের করল সে। ঠিক তখনই পেছন থেকে একজন ছুটে আসলো ওদের আটকানোর জন্য, কিন্তু মুহূর্তেই দাঁতে চেপে ধরা ছুরিটা ক্রিস্টিয়ান ওই বায়োমেট্রিক লকের দিকে তাকিয়ে পেছনে ছুঁড়ে মারল আর গেঁথে গেল লোকটার বুকে। সে থেমে গেল, তারপর বিস্ফোরিত চোখে ধীরে ধীরে লুটিয়ে পড়ল মেঝেতে। ব্যাকআপ দুজন হতভম্ব হয়ে তাকিয়ে রইল ক্রিস্টিয়ানের দিকে। এরপর সেই ছোট্ট ডিভাইসটা স্ক্যানারের পাশে লাগাতেই ওই বায়োমেট্রিক সিস্টেমটা কয়েক সেকেন্ডের জন্য গ্লিচ করতেই এক ক্লিক শব্দ হতেই দরজা আনলক হয়ে গেল। দরজা খুলতেই ক্রিস্টিয়ান ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিজের কানে লাগানো ইয়ারপিসটা চেপে বলে উঠল, বিগ বস, ইটস ডান। বাইরে এখনও শোনা যাচ্ছে গুলির বর্ষণ। ক্রিস্টিয়ান ভারী পায়ে ভেতরে পা বাড়ালো। এরপর ভেতরে যেতেই দেখতে পেল এক রমণী। পরনে লাল হাঁটুর উপর পর্যন্ত নাইটি আর সারা শরীরে নির্যাতনের দাগ। যেন প্রতিটা দাগ চিৎকার করে বলে দিচ্ছে তার উপর দিয়ে কি নরক বয়ে গেছে। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আর ঠিক সেই মুহূর্তে ক্রিস্টিয়ানের ভেতরের মানুষটা এক সেকেন্ডের জন্য হলেও নীরবে কেঁপে উঠল। চোখ দুটো বন্ধ, নিশ্চুপ আর প্রাণহীন প্রায়, পা দুটো শক্ত করে বাঁধা শিকল দিয়ে, আর কালো চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে চারিদিকে, যেন এক টুকরো ভাঙা জীবনের নীরব সাক্ষী। ক্রিস্টিয়ান এক মুহূর্তও দেরি করল না। সে কোমর থেকে গুজে রাখা বন্দুক বের করে ট্রিগার টানতেই গুলির শব্দে শিকল দুটো ভেঙে ছিটকে পড়ল। মুহূর্তেই এলিফ কেঁপে উঠল।
হঠাৎ মুক্তির স্পর্শে তার শরীরটা যেন ভয়েই সংকুচিত হয়ে গেল। চোখ খুলতেই ক্রিস্টিয়ানকে সামনে দেখে আবারও কেঁপে উঠল সে। তারপর হঠাৎ তার হাতে বন্দুকটা দেখে মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন পাগলামি আর যন্ত্রণার মাঝখানে আটকে থাকা এক বিকৃত প্রশান্তি। ধীরে ধীরে উঠে বসল। তার সেই সবুজাভ দৃষ্টি দুটো ছলছল দৃষ্টিতে তাকিয়ে একটা ভাঙা হাসি নিয়ে চিৎকার করে উঠল, আমাকে মারতে এসেছেন? প্লিজ মেরে দিন, তাড়াতাড়ি মেরে দিন। এই অনুরোধ আর মৃত্যুর জন্য এমন আরতি ক্রিস্টিয়ানকে স্থির করে দিল। তার ওই চোখ দুটো থেকে সে দৃষ্টি সরাতে পারছে না। এত কষ্ট, এত ভাঙা আরতি সে যেন আগে কখনো দেখেনি। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে আসতে লাগলো ভারী পায়ের শব্দ। মুহূর্তেই নিজের রেইনকোট খুলে সে এলিফের শরীর ঢেকে দিল। এলিফ থমকে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই ঘরে এতদিনে শুধু একটা জানোয়ারই আসতো যে তার শরীরে কোনো বস্ত্র সহ্য করত না, কিন্তু আজ এই মানুষটা কে যে তার মতো একজন কলঙ্কিতকে ঢেকে দিচ্ছে? ক্রিস্টিয়ান ভারী কণ্ঠে এলিফের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে কেউ মারবে না ফ্লেমিঙ্গো। কথাটা শোনা মাত্রই এলিফ চমকে উঠল। তারপর ভাঙা কণ্ঠে বলে উঠল, তার মানে আপনিও ওই জানোয়ারের মতো? কথাটা শেষ হওয়ার আগেই দরজা ঠেলে ভেতরে ঢুকল কায়ান। তার ছায়া পড়তেই এলিফ আতঙ্কে ছিটকে উঠল। ভাঙা কণ্ঠে পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলতে লাগল, কারা আপনারা? আমাকে কথা শেষ হলো না, কারণ তার শরীর আর সহ্য করতে পারল না। ক্রিস্টিয়ানের হাতেই তার দুর্বল দেহটা ঢলে পড়ল। এই দৃশ্য দেখে কায়ানের বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে দিল। অজান্তেই তার চোখের কোণ গেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। এলিফের মাথার কাছে বসে নরম করে হাত রাখল তার চুলে। মাথায় হাত বোলাতে বোলাতে কণ্ঠটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। কে তুমি, কিস করদেশ বোন? এলিফ ধীরে ধীরে চোখ খুলে নিভু নিভু সবুজাভ দৃষ্টি ছড়ালো, যেন আলো নিভে যাওয়ার আগের শেষ ঝলক। এরপর কাতর ভাঙা কণ্ঠে বলল, আমাকে মেরে দিন না, দয়া করে একটু মেরে দেবেন। কায়ানের বুকে যেন হাহাকার শুরু হয়ে গেল। না চাইতেও বুকে এক অসহ্য যন্ত্রণা করছে। এলিফের মাথায় হাত বোলাতে বোলাতে দৃঢ় কণ্ঠে বলে উঠল, উহু, তোমার যে এরকম অবস্থা করেছে তার নরক যন্ত্রণা এমনিতেই উঠানো রয়েছে বোন, কিন্তু এখন আমি তাকে এমন যন্ত্রণা দেব যে সে মানুষ রূপে জন্ম নিতেই ভয় পাবে। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ক্রিস্টিয়ানকে বলে উঠল, ক্রিস্ট, ওকে হসপিটালে নিতে হবে, রাইট নাও। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।